শিক্ষার্থী বন্ধুরা, হাটুয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর তোমাদের সাথে পুরো সময়টা জুড়ে আমি আছি স্মৃতিরানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি গতদিনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের মাইটোসিস নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায়ের জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে। তো বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসবে যে বায়োটেকনোলজি বলতে আমরা কি বুঝি। বায়ো কথাটির অর্থ হচ্ছে জীব এবং টেকনোলজি কথাটির অর্থ হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বায়ো এবং টেকনোলজি এর আন্তঃসম্পর্কিত বিষয়ই হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি শব্দটি 1919 সালে হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরকি সর্বপ্রথম প্রবর্তন করেন। এই বায়োটেকনোলজির ব্যবহার করে অণুজীব, জীবকোষ বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি করা যায়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভাবছ যে বায়োটেকনোলজি শব্দটি নতুন শব্দ, কিন্তু আসলে না। বায়োটেকনোলজি শব্দটি মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই ব্যবহার হয়ে আসছে। আমি আশা করছি তোমরা গাজন এবং চেলাইকরণ প্রযুক্তি সম্পর্কে নিশ্চয়ই জানো। তা আবিষ্কার হয়েছে প্রায় 8000 বছর পূর্বে। অর্থাৎ 8000 বছর পূর্বে এই প্রযুক্তিটির ব্যবহার হয়েছিল। তারপরে তোমরা নিশ্চয়ই গ্রেগর জোহান ম্যান্ডেলের নাম শুনেছ। গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছেন জিন তত্ত্বের সূত্রগুলোকে আবিষ্কার করেছেন এবং জিন তত্ত্বের জনক। তিনি এই সূত্রগুলো আবিষ্কার করেন 1953 সালে এবং এই সূত্রের হাত ধরেই বায়োটেকনোলজির অগ্রগতি শুরু হয়। আবার তোমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেল সম্পর্কে নিশ্চয়ই জানো, যা তোমাদের পূর্ববর্তী অধ্যায়ে বর্ণিত হয়েছে, যেটা 1953 সালে ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন। এই বায়োটেকনোলজির মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কারের মধ্য দিয়েই আধুনিক বায়োটেকনোলজির যাত্রা শুরু হয়েছে। বায়োটেকনোলজির অনেক শাখা রয়েছে বা অনেক সম্পর্কিত বিষয় রয়েছে, যেমন টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুটি কৃষিক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাই বন্ধুরা, আমরা এখানে টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। শুরুতেই আসি টিস্যু কালচারে। টিস্যু কালচার সম্পর্কে আলোচনা করতে গেলে বন্ধুরা আমাদের প্রথমেই জানতে হবে যে টিস্যু কী। তোমরা এর আগেই পড়েছ যে টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যদি একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই কাজ সম্পন্ন করে তবে তাকে টিস্যু বলে। আমি আবারও বলছি, একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে যদি একই কাজ সম্পাদন করে তবে তাকে টিস্যু বলা হয়। এবং এই একটি টিস্যুকে নিয়ে জীবাণুমুক্ত পুষ্টিযুক্ত আবাদ মাধ্যমে আবাদ করার পদ্ধতিকে টিস্যু কালচার বলা হয়। তোমরা নিশ্চয়ই ভাবছ যে টিস্যু কালচার কেন করা হয়। উদ্ভিদের টটিটেন্ট স্টেম কোষ থাকার কারণে যে কোনো অংশ থেকেই হুবহু একটি উদ্ভিদ তৈরি করা যায়। এটাই হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। এটি উদ্ভিদ বিজ্ঞানের একটি নতুন শাখা। এখন আমি বলবো তোমাদের যে আমরা কোন অংশগুলো টিস্যু কালচারের জন্য ব্যবহার করব। যেমন উদ্ভিদের মূলাংশ, পরাগরেণু, পর্ব, শীর্ষ, এগুলোকে আমরা টিস্যু কালচারের জন্য ব্যবহার করতে পারি। টিস্যু কালচারের জন্য যে অংশটাকে আমরা ব্যবহার করব সেই অংশটাকে এক্সপ্লান্ট বলা হয়। কি বলা হয়? এক্সপ্লান্ট বলা হয়। তো শিক্ষার্থীরা, এবার আমরা টিস্যু কালচার সম্পর্কে জানার পরে টিস্যু কালচার তৈরির যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোতে আসব। তো টিস্যু কালচারের প্রথম ধাপেই হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। টিস্যু কালচার করার জন্য আমাদের প্রথমে যেই উদ্ভিদ থেকে আমরা নমুনা বা এক্সপ্লান্টটাকে সংগ্রহ করব সেই উদ্ভিদটাকে আমাদেরকে নির্বাচন করতে হবে।
তো নির্বাচন করার জন্য এই মাতৃ উদ্ভিদের অবশ্যই কতগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন রয়েছে। যেমন মাতৃ উদ্ভিদটিকে অবশ্যই সুস্থ, সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত হতে হবে। এবার আসবো আমরা আবাদ মাধ্যম তৈরি। আমরা কিভাবে আবাদ মাধ্যমটাকে তৈরি করব সেই সম্পর্কে আমি বলছি। যে প্রথমেই উদ্ভিদের বর্ধনের জন্য আবাদ মাধ্যমে কিছু খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, খনিজ লবণ এবং এগার যুক্ত করে মাধ্যম তৈরি করতে হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগার আসলে কি? এগার হচ্ছে মাধ্যমটাকে শক্ত করার জন্য একটা উপাদান, অর্থাৎ শক্ত মাধ্যম তৈরি করার জন্য জমাট বাঁধার একটি উপাদান। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসব, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। এখন আমরা জীবাণুমুক্ত আবাদ কিভাবে প্রতিষ্ঠা করব সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে একটি কাচের পাত্র নিতে হবে, যার মাধ্যমে আবাদ মাধ্যমটাকে স্থাপন করতে হবে। এরপর আবাদ মাধ্যমটিকে তুলা অথবা প্লাস্টিকের ঢাকনা দ্বারা ভালোভাবে ঢেকে রাখতে হবে। তারপর এই আবাদ মাধ্যমটিকে অটোক্লেভ যন্ত্রে 121 সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ইঞ্চি চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। এরপর এই জীবাণুমুক্ত মাধ্যমটিকে পুনরায় ঢাকনা দ্বারা আবৃত করে আলো এবং তাপমাত্রা সমৃদ্ধ কক্ষের মধ্যে রেখে দিতে হবে। তারপরে কিছুদিন পরে লক্ষ্য করা যাবে সেই আবাদ মাধ্যমের মধ্যে এক্সপ্ল্যান্ট থেকে একটি ক্যালাস তৈরি হয়েছে এবং সেই ক্যালাস থেকে কয়েকদিন পরে আবার অণুচারা তৈরি হয়ে যাবে। এবার আসবো আমরা 4 নম্বর পয়েন্টে, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। তো বন্ধুরা, যদি সেই অণুচারার মধ্যে মূল উৎপাদন না হয় তবে সেই অণুচারাটিকে সেই মাধ্যম থেকে পৃথক করে বিটকগুলোকে অন্য আবাদ মাধ্যমে স্থানান্তর করতে হবে। তারপরে আমরা 5 নম্বর পয়েন্টে আসব, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। আমরা চারাগুলোকে মূল গজানোর পর একটি নির্দিষ্ট আকৃতির হওয়ার পর এবং চারাগুলো সজীব অবস্থায় থাকার পরে আমরা সেই চারাগুলোকে মাটিযুক্ত একটি পাত্রে, কাচের পাত্রে বা টবের মধ্যে চারাটিকে আমরা লাগাবো। তারপরে সেটিকে আমরা প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ ঘরের বাইরে আলোর মধ্যে নির্দিষ্ট সময় রাখবো, কারণ যাতে এটা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। যখন এটা পরিবেশের সাথে খাপ খাইয়ে যায় তখন সেটাকে আমরা নির্দিষ্ট সময় পরে মাঠ পর্যায়ে রোপণ করতে পারি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের টিস্যু কালচার পদ্ধতির ধাপ। এখন আমি তোমাদেরকে টিস্যু কালচার পদ্ধতির চিত্রটা দেখাবো। দেখো, প্রথমে আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করেছি এবং সেটা থেকে নমুনা টিস্যুটাকে সংগ্রহ করেছি। নমুনা টিস্যু সংগ্রহ করার পরে আবাদ মাধ্যম তৈরি করে সেই আবাদ মাধ্যমে আমি সেই নমুনা টিস্যুটাকে স্থাপন করেছি। তারপরে নমুনা টিস্যু থেকে ক্যালাস তৈরি হয়েছে। সেই ক্যালাস থেকে আমরা আলাদা মাধ্যমের মধ্যে বপন করেছি এবং সেই মাধ্যম থেকে অণুচারা তৈরি হয়েছে। সেই অণুচারা থেকে আমরা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করেছিলাম। দেখো, এখানে এই চারার মধ্যে মূল গজিয়েছে এবং সেই মূলযুক্ত চারাটিকে আমরা খাপ খাওয়ানোর জন্য একটি মাটিযুক্ত পাত্রের মধ্যে বপন করেছিলাম এবং তারপরে আমরা সেটাকে প্রাকৃতিক পরিবেশে বপন করতে পারব। তো এবার আমি আসছি টিস্যু কালচারের ব্যবহারে, যে টিস্যু কালচারকে আমরা কেন ব্যবহার করব বা কীভাবে ব্যবহার করা যায়। টিস্যু কালচার হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে উদ্ভিদের প্রজননটা অব্যাহত থাকে এবং গুণগত মান বজায় থাকে। উন্নত গুণযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয়। একই সময়ে একই বৈশিষ্ট্যযুক্ত একাধিক চারা তৈরি করা যায়।
যদি একই সঙ্গে একাধিক চারা তৈরি করা যায় তাহলে কি হয়, আমাদের মজুদের জন্য চারাটাকে সংরক্ষণ করার কোনো প্রয়োজন থাকে না। তো আবারও দেখো যে বিলুপ্ত উদ্ভিদ সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। আবার ভাইরাস মুক্ত এবং রোগবিহীন উদ্ভিদ উৎপাদন করার জন্য আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারি। কয়েকটা উদাহরণ দেব আমি। যেমন সিম্বিডিয়াম নামক অর্কিড থেকে বছরে 40,000 চারা উৎপাদন করা যায়। আবার ডালিয়া এবং অন্যান্য উদ্ভিদ থেকেও বছরে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা যায়। চন্দ্রমল্লিকার একটু অঙ্গজ টুকরা থেকে বছরে প্রায় 44 কোটি চারা উৎপাদন করা যায়। আবার লক্ষ্য করো তোমরা, জুঁইয়ের সাসপেনশনের মাধ্যমে সুগন্ধি আতর প্রস্তুত করা যায় শুধুমাত্র টিস্যু কালচারের মাধ্যমে। আরেকটা তথ্য হয়তো বা তোমরা জেনে থাকবে যে উড়োজাহাজ বা রকেট চালানোর সময় তিমির তেল ব্যবহার করা হতো, যেটা এখন ভেরি রেয়ার, সহজে পাওয়া যায় না। তো জোজোবা নামক উদ্ভিদ থেকে প্রাপ্ত তেল এই তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই জোজোবা নামক উদ্ভিদটি শুধুমাত্র মরু অঞ্চলে জন্মায়, যা আমাদের দেশে পাওয়া যেত না। একমাত্র টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমেই আমরা সেই উদ্ভিদটিকে সারা বিশ্বে রোপণ করতে পারি বা পালন করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল, ফল, শাকসবজি উৎপাদনকারী উদ্ভিদ, তারপরে বাদাম, ডাল জাতীয় শস্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে আমরা টিস্যু কালচার পদ্ধতিটিকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার টিস্যু কালচার সম্পর্কিত আলোচনা। এখন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমার বোর্ডে জায়গা ছিল না, তাই আমি এক ধাপে টিস্যু কালচার দেখিয়েছিলাম। এখন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের প্রথমে জানতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি। একটি ডিএনএ এর নির্দিষ্ট দুটি খণ্ডকে পৃথক করে অন্য একটি ডিএনএতে প্রতিস্থাপন করার মাধ্যমে একটি নতুন ডিএনএ তৈরি হয়। সেই ডিএনএটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। এবং এই যে কৌশলটা, এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলা হয়। এবং এই তৈরি করার এই প্রক্রিয়াটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে জিনটাকে প্রতিস্থাপন করা হয় এটাকে বলা হয় জিন ক্লোনিং। কি বলা হয়? জিন ক্লোনিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? যে একটি ডিএনএ এর দুটি অংশ পৃথক করে অন্য একটি ডিএনএতে প্রবেশ করার পদ্ধতিটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এবার দেখো যে জিন প্রকৌশল কোন কোন ক্ষেত্রে ঘটে। অণুজীব থেকে মানুষে, মানুষ থেকে প্রাণীতে, বিভিন্ন প্রাণী থেকে আবার উদ্ভিদে, উদ্ভিদ থেকে আবার প্রাণীতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ঘটে থাকে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে যে নতুন ধরনের জীবটা তৈরি হয় তাকে জিএমও বলা হয়। জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অথবা তাকে ট্রানজেনিকও বলা হয়। এবার আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৈরির পদ্ধতিটাকে আমি তোমাদের সাথে আলোচনা করব, এর ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করার শুরুতেই আমি তোমাদের বলতে চাই যে তোমরা কি ইকোলি ব্যাকটেরিয়া সম্পর্কে জানো? এই ইকোলি ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের অন্ত্রে বসবাস করে এবং জিন প্রকৌশলের অধিক থেকে অধিকতর গবেষণা এই ইকোলি ব্যাকটেরিয়ার মাধ্যমেই সম্পূর্ণ হয়েছে এবং সাফল্য পেয়েছে। আজকে আমরা এই ইকোলি ব্যাকটেরিয়া নিয়েই জিন প্রকৌশলে আলোচনা করব। তো জিন প্রকৌশল তৈরির ধাপ সম্পর্কে আলোচনা করতে গেলে শুরুতেই দেখো ইকোলি ব্যাকটেরিয়া নিয়েছি এবং একটি প্রাণীকোষ নিয়েছি। প্রথম ধাপে আমরা কি করব, এই ইকোলি ব্যাকটেরিয়া এবং প্রাণীকোষ থেকে যে আমাদের নির্দিষ্ট ডিএনএ খণ্ডটি
সেই ডিএনএ খণ্ডকটিকে আমরা পৃথক করে নিব। বুঝতে পারছো? ডিএনএ খণ্ডকটিকে আমরা পৃথক করে নিব। তারপর 2 নম্বর অংশে আসব যে পৃথককৃত ডিএনএ অংশটিকে আমরা এক ধরনের এনজাইমের সহায়তায় কেটে নিব। সেই এনজাইমটিকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। কি বললাম আমি? রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ এর নির্দিষ্ট খণ্ডকটিকে কেটে নেব। এবার 3 নম্বর ধাপে আসবো। এখন আমাদের সেই কাটা প্লাজমিড ডিএনএ অংশটিকে নির্দিষ্ট ডিএনএ অংশের মধ্যে বসানোর জন্য আমাদের এক ধরনের এনজাইমের প্রয়োজন। সেই এনজাইমটিকে বলা হয় লাইগেজ এনজাইম, যেটা আঠার মতো কাজ করে। এই লাইগেজ এনজাইমটিকে আমরা এই ডিএনএ প্লাজমিড খণ্ডটিকে বসানোর কাজে ব্যবহার করব। তারপরে দেখো 4 নম্বরে আসবো, ডিএনএ প্লাজমিড ব্যাকটেরিয়ামে প্রবেশ করো। এখন আমাদের কিন্তু এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে গেল, সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবো। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমাদের যে নির্দিষ্ট ব্যাকটেরিয়াটা তৈরি হয়ে গেল, সেই ব্যাকটেরিয়াটা আমরা ক্লোন করাবো, যার ফলে অনেক ব্যাকটেরিয়া তৈরি হবে। এই তৈরিকৃত নতুন বৈশিষ্ট্যযুক্ত ব্যাকটেরিয়াকে বলা হয়, ব্যাকটেরিয়ার যে ডিএনএটা রয়েছে সেগুলোকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এটাই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কৌশল। এখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ এর ব্যবহার সম্পর্কে জানব। রিকম্বিনেন্ট ডিএনএ এর ব্যবহার সবথেকে বেশি হয় শস্যের ক্ষেত্রে। কিভাবে? অনেক উদ্ভিদ আছে যেগুলো জলাবদ্ধতা সহ্য করতে পারে না, লবণাক্ততা সহ্য করতে পারে না, খরা সহ্য করতে পারে না। আবার আমাদের আগাছা মুক্ত উদ্ভিদও প্রয়োজন, শস্য প্রয়োজন। তো সেই নির্দিষ্ট জিনটাকে যদি আমরা ডিএনএর খণ্ডকটাকে যদি সেই উদ্ভিদে আমরা স্থানান্তর করি, তবেই আমরা কিন্তু সেরকম জেনেটিক্যালি মডিফাইড একটা শস্য পেয়ে যাব। দেখো, এখানে উদাহরণের সাহায্যে আমি বলতে পারি যে আগাছামুক্ত একটি ডিএনএ খণ্ডককে যদি আমরা টমেটোর চারার মধ্যে স্থাপন করি, সেই টমেটোর চারাটি কিন্তু আগাছামুক্ত হয়ে যাবে। এবার দেখো, এবার আসবো আমরা প্রাণীর ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে কেমনে ব্যবহার করি আমরা? যে দুধের প্রোটিনের অর্থাৎ আমিষের পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রোটিন সি জিনটাকে দুধের গাভীর মধ্যে প্রবেশ করানোর এই প্রক্রিয়াটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই ঘটছে এবং যে গবেষণাটা এখনও চলছে। এছাড়াও বিভিন্ন গবাদি পশুর মাংস এবং চামড়ার পরিমাণ বৃদ্ধি করার জন্য কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এবার আসবো আমি মৎস্য উন্নয়নের ক্ষেত্রে। আমাদের দেশে মাগুর, তেলাপিয়া, লইট্টা, কমন কার্প সহ বিভিন্ন ধরনের কার্প রয়েছে। এগুলো কার্পের যে বর্ধিত হরমোনটা রয়েছে, সেই বর্ধিত হরমোনটাকে যদি আমরা বর্ধিত হরমোনের ডিএনএটাকে যদি আমরা পরিবর্তন করি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু এর বর্ধনটা 60% হারে বেড়ে যাবে। সুতরাং আমরা লাভবান হব। এবার আসবো আমি চিকিৎসা ক্ষেত্রে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের চিকিৎসা ক্ষেত্রের ভূমিকা অনন্য সাধারণ। যেমন দেখো, ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি এর ওষুধ প্রস্তুত করা হয়েছে, যেটা শুধুমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আবার তোমরা বহুমূত্র রোগ সম্পর্কে জানো এবং সেই বহুমূত্র রোগের যে ওষুধ রয়েছে ইনসুলিন, সেটা সম্পর্কে এখন আমাদের সবারই জানা। এই ইনসুলিন তৈরি হয় কিন্তু ইকোলি ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এছাড়া বিভিন্ন ক্যান্সার, এইডস, ভাইরাসযুক্ত রোগ প্রভৃতি চিকিৎসার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোনো জুড়ি নেই। এবার আসবো আমরা পরিবেশ সংরক্ষণে। কিভাবে পরিবেশ সংরক্ষণে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করছে। আমাদের দেশে অনেক কলকারখানা বা শিল্প কারখানা রয়েছে, যেগুলোর আবর্জনা, ময়লা
তেল, হাইড্রোকার্বন আমাদের পরিবেশটাকে দূষিত করে ফেলছে। তো একটা মজার খবর হচ্ছে যে এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সিউডোমোনাস। কি বললাম আমি? সিউডোমোনাস। এই ব্যাকটেরিয়াটি আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে থাকা তেল এবং হাইড্রোকার্বন শোষণ করে, যার ফলে আমাদের পরিবেশ দূষণমুক্ত বা জীবাণুমুক্ত থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত আলোচনা। আমার মনে হয় যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টিস্যু কালচার সম্পর্কিত বায়োটেকনোলজি চ্যাপ্টারটি তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা থাকলো। এই নিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।